ওই এইচ ইকুয়াল টু এমএসটি এই ফর্মুলাটা দিয়ে শুরু করেছিলাম এবং তোমাদের কিছু মানে ওই প্রত্যেকটা স্টেপ কিভাবে হচ্ছে দেখিয়েওছিলাম। এবার আজকে বলেছিলাম যে কতটা বুঝেছি আমরা সেটা বোঝার জন্য আমরা অঙ্ক করব। অঙ্কটা একটু করে ফেলি তাহলে আগে, মানে অঙ্কটা তোমাদের দিই, তোমরা করো, তাহলে বুঝতে পারবে যে সত্যি সত্যি বুঝেছো কিনা। বেশ, ধরো এই একটা বস্তু আছে, এর ওজন হচ্ছে 10 গ্রাম। এর সংস্পর্শে আরেকটা বস্তু আছে, এর ওজন হচ্ছে 20 গ্রাম। এইবার এইটা যে পদার্থ দিয়ে তৈরি তার আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, সেটা এইটার বেলায় ধরো 0.9, এইটার বেলায় ধরো 0.1 সিজিএস একক, সিজিএস ইউনিট। এইটার প্রাথমিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, এইটার প্রাথমিক তাপমাত্রা হচ্ছে ধরো 10 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে অঙ্ক। এটা ধরো এ বস্তু, এটা ধরো বি বস্তু, তাহলে তাপ কোনটা থেকে কোনটায় যাবে? খুব স্বাভাবিকভাবেই এইটা উষ্ণ বস্তু, এটা বেশি গরম, তাহলে আমার বাঁ দিকের বস্তু থেকে ডান দিকের বস্তুতে তাপ যাবে। তাই যদি যায়, তোমাদের যেটা নির্ণয় করতে হবে অন্তিম উষ্ণতা কত। হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার? পাঁচ মিনিট সময় দিলাম, করে ফেলো, তারপর আলোচনা করব। আর যদি না করো, যারা চেষ্টা করবে না, তাহলে তারা আর কিছু শিখতে পারবে না। তোমরা যদি মনে করো স্যার তো বোর্ডে করবেনি তখন টুকবো, সেই মানসিকতা দিয়ে যদি ক্লাস করতে বসো তাহলে কিন্তু আলটিমেটলি শিখবে না কিছু। ভুল হোক ঠিক হোক চেষ্টা করো, তাহলে নিজেরা কোথায় ভুল করছো সেটা আমার করার সঙ্গে মেলালে তখন বুঝতে পারবে যে কোথায় ভুল হচ্ছে, কোথায় চিন্তা ভাবনা আলাদা রকম হচ্ছে। 5টা মিনিট সময় দিলাম, করো, মিউট করে করো সকলে। স্যার বাঁ দিকেরটা কি লিখেছেন? কোনটা? এইটা ইয়েস স্যার। আপেক্ষিক তাপ সংক্ষেপে লিখেছি, আ বিসর্গ তা বিসর্গ। তোমরা বাংলায় আপেক্ষিক তাপ পুরো লিখতে পারো, আর ইংরেজিতে স্পেসিফিক হিট।
উত্তর বেরোলো? আচ্ছা, আমি এই অঙ্কটাকে একটা ছকের আকারে একটু লিখে রাখি, তাহলে এতটা জায়গা লাগবে না। আমার তো দুটো বস্তু এ আর বি, এর মাস কত বলেছিলাম? 10 গ্রাম, এটা 20 গ্রাম। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এর বেলায় 0.9 সিজিএস ইউনিট, আর এর বেলায় 0.1 সিজিএস ইউনিট। আর এর প্রাথমিক তাপমাত্রা ইনিশিয়াল টেম্পারেচার এর বেলায় 40 ডিগ্রি সেলসিয়াস, আর এর বেলায় 10 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে তোমাদের অঙ্ক। যে ডেটাটা দেওয়া আছে, যে তথ্যটা দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা। এবার তোমাদের বার করতে বলা হয়েছে ফাইনাল টেম্পারেচার কত। এটা ধরলাম। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বোঝো, যে দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসছি, একটা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, একটা তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। দুটোকে যখন সংস্পর্শে আনা হবে, তখন ফাইনাল যে টেম্পারেচারটা হবে, সেই টেম্পারেচারটা নিশ্চয়ই 10-এর চেয়ে বেশি হবে আর 40-এর চেয়ে কম হবে। অর্থাৎ যেটা হটার বডি, যেটা উষ্ণ বস্তু, উষ্ণতর বস্তু, সেটা তাপ হারাবে, তার তাপমাত্রা কমবে, এবং যেটা অপেক্ষাকৃত শীতল বস্তু, সেটা তাপ গ্রহণ করবে বা তাপমাত্রা তার বৃদ্ধি পাবে। দ্য হটার বডি উইল বিকাম কোল্ডার অ্যান্ড দ্য কোল্ডার বডি উইল বিকাম হটার, এবং সেই করে আলটিমেটলি তারা একটা ফাইনাল টেম্পারেচারে এসে নিজেদের মধ্যে তাপের আদান প্রদানটা বন্ধ করবে। কারণ দুজনের তাপমাত্রাই যখন সমান হয়ে যাবে, তখন আর কোনো তাপের আদান প্রদান তাদের মধ্যে হবে না। সেই তাপমাত্রাটাই হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এ বস্তু দ্বারা বর্জিত তাপ, ইংরেজিতে মুখে বলে দিচ্ছি, লেখার জায়গা নেই এখানে, অনেকটা জায়গা লেগে যাবে। হিট লস্ট বাই এ, এটুকু লিখলেই হবে। হিট লস্ট বাই এ, সেটা আমার কি ফর্মুলা জানা আছে আগের দিনের পড়া থেকে?
এইচ ইকুয়াল টু এমএসটি। এর এম কত, মানে ভর কত, মাস কত? মাস হচ্ছে 10 গ্রাম। এস কত? এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, অর্থাৎ এই বস্তুটা যে পদার্থ দিয়ে তৈরি তার আপেক্ষিক তাপ হচ্ছে 0.9 সিজিএস ইউনিট, এখানে দেওয়া আছে। তাহলে 0.9 ইন্টু টি, টিটা কি ছিল? উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য মানে কি? উষ্ণতার পার্থক্য মানে যা তাপমাত্রা ছিল আর যা তাপমাত্রা হবে তাদের মধ্যে তফাৎ কতটা। ছিল এইটা, হবে এইটা। তাহলে একটা সাধারণ যুক্তি থেকে বুঝতে পারছো এই টিটা নিশ্চয়ই 40-এর থেকে কম হবে, ছোট হবে, কারণ এই বস্তুটা তাপ হারাচ্ছে। তাহলে এইখানে উষ্ণতার পার্থক্যের জায়গায় লিখব 40 মাইনাস টি। এই স্টেপটা যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে প্রশ্ন করে নাও এই বেলা। স্যার বুঝতে পারলাম না। এইচ ইকুয়াল কে বলছো? স্যার তামান্না। আচ্ছা বেশ, আমি আরেকবার বলছি। আমার এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলাটা আগের দিন বুঝতে পেরেছিল তো? ওই এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলাটা কিসের ফর্মুলা? না গৃহীত তাপ বা বর্জিত তাপের ফর্মুলা। অর্থাৎ একটা বস্তু কতটা তাপ দেবে বা দিল, আর একটা বস্তু কতটা তাপ, সেই তাপ কতটা নেবে বা নিল, তার ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল টু এমএসটি। আমরা যদি ধরে নিই যে অন্য কোথাও তাপের কোনো ক্ষয় নেই, তাপ তোমার অন্য কোথাও নষ্ট হলো না, পরিবেশে বিলীন হলো না কোনো তাপ, সেটা যদি ধরে নিই তাহলে এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলা থেকে এ বস্তু আমাদের এই অঙ্কের বেলায় এ বস্তুটা যে তাপটা ছাড়বে অর্থাৎ বর্জন করলো সেই তাপটা এমএসটি ফর্মুলা অনুযায়ী, এম তো আমার 10 গ্রাম বলাই আছে অঙ্কে, এ বস্তুটা যে পদার্থ দিয়ে তৈরি তার আপেক্ষিক তাপ 0.9 সিজিএস ইউনিট বলাই আছে, ইন্টু টি, এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলা। তাহলে এইটা হচ্ছে আমার এম, এইটা হচ্ছে এস, আর এইটা হচ্ছে টি। সেই টিটা কি না, সেই টিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। কার বা কিসের তাপমাত্রার পার্থক্য? অর্থাৎ কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন করবার আগে তার প্রাথমিক উষ্ণতা এবং গ্রহণ বা বর্জন করার পর তার অন্তিম উষ্ণতা, এদের মধ্যে যে তাপমাত্রার পার্থক্য সেটাই হচ্ছে এইটা। তাহলে এই এ বস্তুটার প্রাথমিক উষ্ণতা তো 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি ধরে নিয়েছি তার অন্তিম উষ্ণতা হবে টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা কতটা কমলো? 40 মাইনাস টি, তাই নয় কি? তামান্না এবার বলো বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার এবার বুঝেছি। আর কারোর সমস্যা আছে বুঝতে? কারণ আমায় যদি পুরো অঙ্কটা করে ফেলি আমি, তারপর যদি আমায় বলো যে স্যার বুঝলাম না, সেটা আমার পক্ষে তোমাদের আবার বোঝানো মুশকিল। স্টেপ বাই স্টেপ যতটা করছি ততটা বুঝতে পারছো কি না ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। বেশ, আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার তাহলে বি বস্তু দ্বারা গৃহীত তাপ, এইটা চাই। যারা ইংলিশ ভার্সনে লিখছো তারা কি লিখবে? হিট গেইনড বাই বি। এটা যেমন হিট লস্ট বাই এ, হিট গেইনড, এই তাপটাই তো বি গ্রহণ করেছে। এবার বি এর জায়গায় যদি আমি এমএসটি ফর্মুলাকে লাগাই তাহলে বি এর ভর 20 গ্রাম। আচ্ছা, এখানে ইউনিট একটা হবে, সেটা হচ্ছে ক্যালোরি। এইখানে তোমার 20 ইন্টু 0.1 ইন্টু টি মাইনাস 10। দেখো আমি লিখে দিলাম ঝপ করে। প্রথম পার্টটা হচ্ছে ভর বা মাস, তার জন্য 20। তারপরের পার্টটা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, তার জন্য তোমার 0.1 সিজিএস একক লেখা আছে। আর বি বস্তুটার প্রাথমিক উষ্ণতা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, এবং স্বাভাবিকভাবেই বি বস্তুর উষ্ণতা বাড়বে, কারণ তার সঙ্গে আরও গরম একটা বস্তুর
কে আমি ঠেকিয়ে রেখেছি। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতাটা 10 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি, তাই জন্য T-10 করেছি, 10 - T করিনি। অর্থাৎ যদি 10 - T করতাম তাহলে আমাকে একটা ছোট রাশি থেকে একটা বড় রাশি বিয়োগ করতে হতো, তাহলে ব্যাপারটা ঋণাত্মক হয়ে যেত, নেগেটিভ হয়ে যেত। তাহলে আমার ব্যাপারটা হচ্ছে উষ্ণতার পার্থক্য মানে হচ্ছে সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রাটা বিয়োগ করব, সেটাই হচ্ছে আমার উষ্ণতা পার্থক্য। তা এই দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে তার যেটা অন্তিম উষ্ণতা হবে সেই উষ্ণতাটা নিশ্চয়ই 10-এর চেয়ে বেশি, 10-এর চেয়ে বড়, তাই জন্য আমরা T-10 করেছি, 10 - T করিনি। বুঝতে পারা গেছে? এই সেকেন্ড স্টেপটা নিয়ে কারোর প্রশ্ন আছে? সেকেন্ড স্টেপটা নিয়ে কারোর প্রশ্ন নেই তাহলে? বেশ, তাহলে এরপরে একটা কথা লিখব, ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী ক্যালোরিমিতির মূলনীতিটা আগে শিখিয়ে রাখতে পারতাম, কিন্তু শেখালাম না। ব্যাপারটা অঙ্কের মাধ্যমে আগে ক্লিয়ার হোক, তারপর ক্যালোরিমিতির মূলনীতিটা শেখাবো। যারা ইংলিশ ভার্সনে লিখছো তারা লিখবে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, হিট গেইনড ইকুয়াল টু হিট লস্ট। গৃহীত তাপ কার না, হিট গেইনড বাই বি ইজ ইকুয়াল টু হিট লস্ট বাই এ। গৃহীত তাপ, বা এখানে আর একটু ভালো করে লিখতে চাইলে বি দ্বারা গৃহীত তাপ আর ইকুয়াল টু এ দ্বারা বর্জিত তাপ। দুটো নিশ্চয়ই সমান হবে, তাপ অন্য কোথাও নষ্ট হয়নি। বেশ, এইবার এই দুটো যদি সমান হয় তাহলে এইটা ইকুয়াল টু এইটা, অর্থাৎ 10 × 0.9 × 40 - T ইকুয়াল টু তাহলে 20 × 0.1 × T-10। এই সমীকরণটা থেকে টি এর মান বার করো। স্যার আপনি করুন, আমরা টুকবো, কারণ আমাদের প্রত্যেকেরই জন্ম হচ্ছে টোকা লগ্নে। স্যার মানটা বলবো? বলে ফেলো। 34 হোল্ড 6/11 ডিগ্রি সেলসিয়াস। 34 হোল্ড 6/10 ডিগ্রি সেলসিয়াস, 6/11 ডিগ্রি সেলসিয়াস। বেশ, দেখি আমার তাই বেড়ে কিনা। বেশ, তুমি মিউট করো। তিন দিয়ে ভাগ করলে 3×33, তার মানে হচ্ছে 50, 4×44, 6। ঠিকই বলেছে। কে বললে তখন উত্তরটা? আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, করেছিল আমাকে, পরে করছি।
34 হোল 6/11 কে বললে তখন? স্যার আমি কঙ্কনা মণ্ডল। আচ্ছা, নিজ প্রচেষ্টায় না হ্যাঁ বাড়িতে? স্যার নিজেই করেছি। বেশ। 34 হোল 6/11, দেখো এই যে সলভ করে টি এর ভ্যালুটা বেরোলো, এই টি এর মানটা 40-এর চেয়ে কম, 10-এর চেয়ে বেশি। তাহলে বুঝতে পারা গেল যে অর্থাৎ উষ্ণ বস্তুটা একটু ঠান্ডা হয়েছে আর ঠান্ডা বস্তুটা একটু গরম হয়েছে। অঙ্কটা কোথাও বুঝতে সমস্যা আছে? এরকম ধরনের অঙ্ক দিলে করতে পারবে। কারোর যদি সমস্যা থেকে থাকে বলে ফেলো। ক্যালোরিমিতির মূল নীতি কথাটাই যেখানে লিখেছি, কোথায় গেল? এই যে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি জিনিসটা আসলে কি? ক্যালোরিমেট্রি হচ্ছে এই এমএসটি, এই ফর্মুলা H=mst, এই ফর্মুলা দিয়ে দুটো বা দুটোর বেশি পদার্থকে যদি পরস্পর সংস্পর্শে নিয়ে আসি, তারা যদি অন্য কোথাও তাপ যদি শেয়ার না করে আর কি, তাহলে তাদের মধ্যে কতটা তাপ গৃহীত হলো বা বর্জিত হলো, তাদের মধ্যে সম্পর্ক ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী বলা যায়। এবং সেই নীতিটি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। ক্যালোরিমিতির মূল নীতি লেখো যদি এরকম প্রশ্ন করে, রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। সেক্ষেত্রে কিন্তু একটা কথা প্রথমে উল্লেখ করে নিতে হবে যে 1 নম্বর, when two substances are brought in contact with each other, আমি ডিকটেশন দিচ্ছি না, যদি কারোর স্বাদ জাগে আমি আপলোড করে দেওয়ার পর ভিডিওটা দেখে বাড়িতে লিখে নেবে। when two substances are brought in contact with each other, kept at different temperatures, such that they do not chemically combine with each other, or they do not chemically react with each other, no heat is lost to its surroundings, and the substances are not solvent and solute pair, then heat gained by the colder substance or the colder body is equal to the heat lost by the hotter substance or the hotter body. বাংলা করলে কি দাঁড়ায়? দুটি বস্তু বা পদার্থ ভিন্ন তাপমাত্রায় থাকা অবস্থায় পরস্পরের সংস্পর্শে আনলে যদি নিম্নলিখিত শর্তগুলি মান্য করা হয়, তবে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এই নিম্নলিখিত শর্তগুলি কি? 1 নম্বর শর্ত হচ্ছে দুটি বস্তু পরস্পরের সঙ্গে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া করবে না। 2 নম্বর শর্ত, কোনো তাপ বাইরে অর্থাৎ পরিবেশে বর্জিত বা পরিবেশ থেকে গৃহীত হবে না। 3 নম্বর, বস্তু দুটি দ্রাবক জোড় রূপে কাজ করবে না। অর্থাৎ ধরো জল আর নুন নিয়েছো, তুমি 1 চামচ নুন নিয়েছো, 1 গ্লাস জল নিয়েছো, এবার ধরো নুনটা গরম জলটা ঠান্ডা, সেক্ষেত্রে কিন্তু গৃহীত তাপ বর্জিত তাপ সমান ওই হিসেব দিয়ে করতে পারবো না। তার কারণ হচ্ছে নুনটা জলের মধ্যে গুলে যাবে। অর্থাৎ এমন দুটো পদার্থকে পরস্পরের সংস্পর্শে আনতে হবে যারা একে অপরের মধ্যে দ্রবীভূত না হয়ে যায়, গুলে না যায়, যেটা বলতে চাইলাম। অর্থাৎ তো তারা মানে একটা আর একটার মধ্যে ডিসলভ করে না যায়, সলিউট সলভেন্ট পেয়ার যেন তারা না হয়। সলিউট মানে হচ্ছে দ্রাবক, অর্থাৎ এই উদাহরণে নুন, আর দ্রাবক বা সলভেন্ট হচ্ছে জল, এই যে উদাহরণটা তোমাদের বোঝালাম। এই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তা আমরা দুটো পদার্থ নিয়ে একটা অঙ্ক করে ফেললাম, কিন্তু ব্যাপারটা যদি বাড়িয়ে দেওয়া হয় তখন আমাদের এইভাবে অঙ্ক কষতে গেলে একটু কষ্ট হবে।
একটা এবার অঙ্ক লিখে ফেলো। আমি মানে দেখাতে চাইছি যে একটু এর চেয়ে কঠিন অঙ্ক দিলেও তোমরা যাতে ঘাবড়ে না যাও, যাতে করতে পারো। বেশ, বেশ, ধরো 4টে জায়গায় জল রাখা আছে, 4টে পাত্রে জল রাখা আছে। প্রথম পাত্রে জল আছে 10 গ্রাম, দ্বিতীয় পাত্রে জল আছে 20 গ্রাম, তৃতীয় পাত্রে জল আছে 30 গ্রাম, চতুর্থ পাত্রে জল আছে 40 গ্রাম। 4টে কন্টেনার আছে, 4 containers containing water, and the masses of water in the respective containers are 10 gram, 20 gram, 30 gram and 40 gram respectively. এই অঙ্কটা এইটা তোমাদের দেওয়া আছে। এবার ওয়াটারের স্পেসিফিক হিট আমি আলোচনা করেছিলাম কিনা মনে পড়ছে না, যে ওয়াটারের স্পেসিফিক হিট হচ্ছে 1, সিজিএস ইউনিট হচ্ছে 1। তাহলে সবগুলোই যেহেতু ওয়াটার, তাহলে তোমার স্পেসিফিক হিট তার মানে প্রত্যেকটার বেলাতেই 1 নিশ্চয়ই। এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও সিজিএস ইউনিট। তাহলে জলের বেলায় অসুবিধা নেই, আমরা সবগুলোই একই ভ্যালু পেলাম। এইটা টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, এইটা টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, এইটা 30 ডিগ্রি সেলসিয়াস, এইটা 40 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমাদের প্রশ্ন করা হলো, ইফ অল দিস থিংস আর মিক্সড টুগেদার, সমস্ত জিনিসপত্র একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো এবং বাইরে থেকে কোনো তাপ প্রবেশ করলো না সিস্টেমের মধ্যে এবং ভেতর থেকেও কোনো তাপ বাইরে গেল না, এইভাবে ব্যবস্থা করা আছে ধরো, সেই অবস্থায় হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার, অন্তিম উষ্ণতা কত? তা তোমাদের কি করা উচিত? কেউ একটা বুদ্ধি দাও। গিভ মি এনি সাজেশন। এতদূর যা শিখেছো তার উপর ভিত্তি করে বুদ্ধি দাও। বলো। আচ্ছা, আমি একটা উপায় বলছি, দেখো এটা তোমাদের সমর্থনযোগ্য মনে হচ্ছে কিনা সেটা দেখে নাও। ধরা যাক প্রথমে এ আর বি কে মিক্স করলাম। এই ফর্মুলা এর আগের অঙ্কটাতেই করেছি, কিভাবে H=mst ফর্মুলাকে কাজে লাগিয়ে এ আর বি মিক্স করে একটা অন্তিম উষ্ণতা পেলাম। এরপর সেই অন্তিম উষ্ণতাটা মনে করো এই দুটো মিশিয়ে আমার T1 ডিগ্রি সেলসিয়াস হলো। এবার সি আর ডি কে মেশালাম, সেটার জন্য T2 ডিগ্রি সেলসিয়াস হলো। এদের দুজনকে মেশানোর জন্য T2 ডিগ্রি সেলসিয়াস হলো। এবার তাহলে আমার এই দুটো জল মিশে গেছে, তাহলে 10 আর 20 মানে এই পরিমাণ জলটা মোট হচ্ছে 30 গ্রাম জল, আর এখানে 30 গ্রাম আর 40 গ্রাম মিশে গেছে, মানে টোটাল 70 গ্রাম ওয়াটার এখানে আমাদের আছে। তার মানে আমার এখানে 30 গ্রাম ওয়াটার অ্যাট T1 ডিগ্রি সেলসিয়াস আছে, আর এখানে 70 গ্রাম ওয়াটার অ্যাট T2 ডিগ্রি সেলসিয়াস আছে। এইবার এই দুটোর মধ্যে আবার H=mst ফর্মুলা যদি লাগাই, দিয়ে ফাইনাল টেম্পারেচার আমরা T ডিগ্রি সেলসিয়াস কত সেটা বার করতে পারবো। দেখো এই যে পদ্ধতিটা বললাম আগের অঙ্কের, যেভাবে আগের অঙ্কটাকে ট্রিট করেছিলাম, ডিল করেছিলাম, সেই অনুযায়ী এই ট্রিটমেন্টটা করা যাবে তো? অসুবিধা নেই তো? একটু বড় হবে কিন্তু করা যাবে তো নিশ্চয়ই? তার মানে 3টে স্টেপ হবে। আগের অঙ্কটা যেটা H=mst দিয়ে আমরা একটি স্টেপে একটি ইকুয়েশনে আমি
ফাইনাল টেম্পারেচার পেয়ে গিয়েছিলাম। এখানে প্রথমে আমার T1 বার করতে হবে, তারপরে ওইরকম ইকুয়েশন লিখে আবার T2 বার করতে হবে, আবার সেই T1 আর T2 মিশিয়ে ফাইনাল টেম্পারেচার T বার করতে হবে। দেখো, এই যে কথাটা বললাম, এই যে যুক্তিটা দিলাম, এটা সবার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে তো? উত্তর দেবে কিন্তু, আমি তোমাদের ফিডব্যাক না পেলে আমার এগোনো মুশকিল হচ্ছে। বুঝতে না পারলে তাও বলো। কারোর কোনো সাড়া নেই কেন? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তা বুঝতে পেরেছো সেটাও বলছো না, বুঝতে পারোনি সেটাও বলছো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিতে অঙ্কটা করা যেতে পারে তো? কিন্তু ধরো এখানে 4টে হ্যাঁ। সাবস্টেন্স আছে, 4টে সাবস্টেন্সের জন্য আমাদের এতটা বড় হয়ে যাচ্ছে অঙ্কটা। তাহলে যদি 6টা সাবস্টেন্সকে 6টা পাত্রে জল থাকে তাদের যদি মেশাই তাহলে আরও বড় হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা এই অঙ্কটা একটু অন্যভাবে যদি করার চেষ্টা করে দেখি, একটু অন্য একটা পদ্ধতি যদি শেখার চেষ্টা করি, তাহলে অঙ্কগুলো অনেক সহজে করতে পারবো। ঠিক আছে? তা আমরা সেটা দেখব কি করে, কিভাবে করা যায়, না থাকবে? অঙ্ক নিয়ে ভয় স্যার যদি দেখিয়ে দিন। অঙ্ক স্যার নিয়ে করিয়ে দিন। বেশ, অঙ্ক নিয়ে যদি ভয় পাও তাহলে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। এমন অঙ্ক করতে হবে যেন অঙ্ক তোমায় ভয় পায়। বেশ, আমি এটা মুছে দিলাম। এই লেখাটা তোমাদের তো সকলের টোকা হয়ে গেছে নিশ্চয়ই। এইটা মুছে দিলাম। আমি এত কিছু এই 10, 20, 30, 40 এসব লিখবো না। আমি একটা সাধারণ ক্যালকুলেশন করি। ধরা যাক আমাকে M1, M2, M3, M4 4টে পাত্রে চার মানে যে জলটা ওই যে 10, 20, 30, 40 লিখেছিলাম, 4 রকমের ভর। আমরা এখানে ওই M1, M2, M3, M4 4 রকমের 4টে ভর আমরা নিয়ে নিয়েছি, 4টে মাস আমরা নিয়ে নিয়েছি। আমি একটা জেনারেল ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি যাতে করে ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা এনিওয়্যার ইউ লাইক, যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার করতে পারবে। এইবার এর আপেক্ষিক তাপ জলই সবসময় যে নেবে এমন নয়। ধরো তুমি কেরোসিনের সঙ্গে সর্ষের তেল মেশাচ্ছ, তাহলে প্রত্যেকের আপেক্ষিক তাপ আলাদা আলাদা হবে। তাহলে এটা S1, এর আপেক্ষিক তাপ হচ্ছে S2, এর আপেক্ষিক তাপ হচ্ছে S3, এর আপেক্ষিক তাপ হচ্ছে S4। তাহলে এইগুলো হচ্ছে ভর, এইগুলো হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। আর এর প্রাথমিক উষ্ণতা T1, এর প্রাথমিক উষ্ণতা T2, এগুলো কমা, এর হচ্ছে T3, এর হচ্ছে T4। এগুলো হচ্ছে প্রাথমিক উষ্ণতা বা ইনিশিয়াল টেম্পারেচার। বেশ, এবার এদেরকে মেশালে একটা ফাইনাল টেম্পারেচার ধরা যাক T হবে। আমি T কার চেয়ে বড় কার চেয়ে ছোট কিচ্ছু জানি না, কিন্তু আমি ধরে নিতেই পারি যে T ধরা যাক টিটা T1, T2 থেকে বড় হবে অন্তিম উষ্ণতা, আর T3, T4 এর থেকে ছোট হবে। তুমি যদি তা না ধরে কেবলমাত্র T4 এর থেকে ছোট হবে, বাদ বাকি সবগুলোর থেকে বড় হবে সেটাও ধরতে পারতে, তাতেও কিছু অসুবিধা হতো না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে তুমি অন্তিম উষ্ণতা বা ফাইনাল টেম্পারেচারটাকে যে T ধরবে, সেই টিটা এই T1, T2, T3, T4 এই কোনো একটার থেকে অন্তত ছোট হবে। অর্থাৎ ব্যাপার হচ্ছে যে নিশ্চয়ই
অন্তিম উষ্ণতাটা এই 4টে উষ্ণতার চেয়েও বেশি হয়ে যেতে পারে না। 4টে পদার্থকে আমি মেশালে সেই মিশ্রণের উষ্ণতা কখনোই ওই 4টি পদার্থের যে প্রাথমিক উষ্ণতা তার চেয়েও বেশি হয়ে যাবে, এটা সম্ভব নয়। আমি ধরেই নিচ্ছি যে আমার ধরো T4টার থেকে ছোট হবে, বাকিগুলোর থেকে বড় হবে। আমি একটা অ্যাভারেজলি ধরে নিলাম, কারণ আমি T1 T2 T3 T4 কোনোটারই মান আমার কিছু জানা নেই। ধরি মিশ্রণের অন্তিম উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস, যা কেবল T4 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে ছোট। অর্থাৎ we assume that the final temperature of the mixture is T degree Celsius, which is only smaller than T4 degree Celsius, আর কারোর থেকে ছোট নয়। তাহলে M1 M2 M3 প্রত্যেকেই কিন্তু তাপ গ্রহণ করবে, M4 তাহলে তাপ হারাবে, তাপ বর্জন করবে, কারণ T4টাই কেবলমাত্র একমাত্র T এর চেয়ে বড় বলেছি। অর্থাৎ এই M4 সবাইকে তাপ দেবে, M1ও তাপ গ্রহণ করবে, M2ও তাপ গ্রহণ করবে, M3ও তাপ গ্রহণ করবে। আমার বলা কথাগুলো যদি কোথাও মনে হয় যে বুঝতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু প্রশ্ন করবে। যদি মনে করো কি দরকার, তাহলে আমারও দরকার নেই, আমি এগিয়ে যাচ্ছি তাহলে তারপরেরটা। বেশ, তাহলে একটা কাজ করি, এটাকে এ বস্তু বলি, এটাকে বি বস্তু বলি, আমাদের বোঝার একটু সুবিধের জন্য এটাকে সি বলি, এটাকে ডি বলি। তাহলে এ দ্বারা গৃহীত তাপ, এ তাপ গ্রহণ করবে, তাহলে সেটা হবে M1 S1 ইন্টু T মাইনাস T1 MST ফর্মুলা। টিটা হচ্ছে অন্তিম উষ্ণতা এবং T1টা টি এর থেকে নিশ্চয়ই ছোট, কারণ এ তাপ গ্রহণ করবে। তাহলে হিট গেইন বাই এ হচ্ছে M1 S1 T মাইনাস T1। বি দ্বারা গৃহীত তাপ, হিট গেইন বাই বি M2 S2 ইন্টু T মাইনাস T2। আপত্তি নেই। সি দ্বারা গৃহীত তাপ, সেটাও তাহলে M3 S3 ইন্টু T মাইনাস T3। ডি দ্বারা বর্জিত তাপ, এই একাই বর্জন করছে, M4 S4 ইন্টু T4 মাইনাস T। এই 4টে সমীকরণ নিয়ে কারোর বক্তব্য থাকলে বলে ফেলো। কারোর বক্তব্য নেই? তাহলে সেই ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী বলো, কে কি বলবে বলো, শুনছি। টোকার সুযোগ পরেও পাবে ইউটিউব চ্যানেল দেখে, বোঝার চেষ্টা করো আমার ক্লাসে, টোকাটা পালাচ্ছে না। আর যদি কিছু কথা না বলো তাহলে আর তো ক্লাস নেবার দরকার নেই। আমি এই যে বক্তব্যটা আমার, এটাকে আমি রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেবো, তোমরা যে যার সময় মতো দেখে নেবে, কোনো ইন্টারাকশানের যদি দরকার না থাকে।
ব্র্যাকেট তুলেছি, আর কিছু করিনি। এইবার এই টি টার্ম যেখানে যেখানে আছে সেগুলো একসঙ্গে জড়ো করো। ধরো আমি বাঁদিকে জড়ো করছি এই টি টার্মগুলোকে, তাহলে সবগুলো থেকে যদি টি কমন নিয়ে লিখি তাহলে m1s1 প্লাস m2s2 প্লাস m3s3, এইটা ভুল করেছি এখানে একটু, এইটা হবে T4, এইটা হবে টি। কেউ কিন্তু কিছু বললে না। কারণ আমি বললাম যে টুকতে ব্যস্ত তোমরা, আমি একটা তোমাদের টেস্ট করার জন্যই লিখেছিলাম এটা। অর্থাৎ M4 S4 T4 বাদ বাকিগুলো সবগুলোতেই T-T1 T-T2 T-T3, কেবলমাত্র শেষেরটাতেই T-T4 হবে না, T4 - T হবে, বিকজ T4 ইজ গ্রেটার দেন T। তাহলে ওই মাইনাস M4S4T ওই পদটা যদি সমীকরণের বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে M4S4 লিখলাম, দিয়ে টি কমন নিলাম। দেখো সব টি টার্মগুলো চলে এসছে, বাদ বাকি টার্মগুলোকে সব ডান দিকে লিখব, পরপর সাজিয়ে লিখি। প্রথমে M1S1 T1 অর্থাৎ এই টার্মটা, M1 মাইনাস আছে, ডান দিকে গেলে প্লাস হবে, M1S1 T1, তারপরে সেকেন্ড টার্মটা এইটা প্লাস M2S2 T2, তারপরে থার্ড টার্মটা প্লাস M3S3 T3 প্লাস এই টার্মটা M4, ওটা প্লাসেই আছে, S4 T4। তাহলে T ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি? তাহলে T ইকুয়াল টু লিখতে পারি, ডান দিকটা M1S1 T1 প্লাস M2S2 T2 প্লাস M3S3 T3 প্লাস M4S4 T4 ডিভাইডেড বাই এই গোটাটা ব্র্যাকেটের মধ্যে যতটা আছে ততটা, অর্থাৎ M1S1 প্লাস M2S2 প্লাস M3S3 প্লাস M4S4। দেখো একটা সুন্দর সিমিলারিটি আছে। কীরকম সিমিলারিটি? যে M1S1 T1 প্লাস M2S2 T2, তারপরে M3S3 T3, M4S4 T4, তাহলে চারটে সাবস্টেন্সকে মিশিয়েছিলাম বলে, চারটে পদার্থকে মিশিয়েছিলাম বলে M4 শেষ হয়ে গেছে। যদি ছটাকে মেশাতাম তাহলে ছটাকে মেশালে M5 S5 T5 M6 S6 T6 এরকম আসতো। অর্থাৎ সোজা কথায় n সংখ্যক পদার্থকে যদি মেশাতাম তাহলে এখানে উপরে এই যে M1S1 T1 M2S2 T2 এইটা n খানা পদ অবধি যেত, তলাতেও এখানে n খানা পদ অবধি পেতাম। তাহলে এইটা হচ্ছে আমার অনেক বেশি কম্প্যাক্ট ফর্মুলা, অনেক বেশি কম্প্যাক্ট ফর্মুলা। সেই কম্প্যাক্ট ফর্মুলাটার সাহায্যে আমরা আমাদের দেওয়া অঙ্কটা, যে অঙ্কটা দিয়েছিলাম আগে একটু আগে, সে অঙ্কটা কিভাবে করব সে অঙ্কটা দেখো। সেই অঙ্কটা করতে গেলে কি করতে হবে? আমাদের তো জলের বেলায় প্রত্যেকটাই জল ছিল, তাহলে S1 ইকুয়াল টু S2 ইকুয়াল টু S3 ইকুয়াল টু S4 ইকুয়াল টু 1 CGS একক, এটা তো জানি। তাহলে আমাদের বেলায় S1 S2 টার্মগুলো সব 1 হয়ে যাবে। তাহলে T দাঁড়াবে M1 T1 প্লাস M2 T2 প্লাস M3 T3
প্লাস M4 T4 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। তাহলে আমাদের যে ডেটা দেওয়া ছিল, প্রথমে 10 গ্রাম জল, তার উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 20 গ্রাম জল, তার উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, 30 গ্রাম জল, তার উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, আর তারপরে এটা শেষেরটা 40 গ্রাম জল, তার উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস। আর মোট ভর 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40 এত ডিগ্রি সেলসিয়াস, এইটা হবে অন্তিম উষ্ণতা। খুব সহজ। তাহলে 100 প্লাস 400 প্লাস 900 প্লাস 1600 ডিভাইডেড বাই এদিকে 10 30 30 30 60 60 40 100 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যোগ করলে 1600 আর 400 মানে হচ্ছে 2000, আর এদিকে 1000 মানে 3000, 3000 ডিগ্রি সেলসিয়াস বাই 100 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। এইটা হবে অন্তিম উষ্ণতা। দেখো অঙ্কটা অনেক সহজ হয়ে গেল, এক স্টেপে করতে পারলাম, হিসেবটাও অনেক সোজা হয়ে গেল। বুঝতে পারোনি এমন কে আছো বলো? যদি বুঝতে পেরে থাকো, আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা এই হিট গেইন হিট লস্ট এইটা এবং পারলে আরও একটা দুটো স্যাম্পল প্রবলেম করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে আমরা ওই বিভিন্ন একক মিশিয়ে একটা অঙ্ক দেব, অর্থাৎ হয়তো তোমার ভরটা কিলোগ্রামে দেওয়া আছে এসআইতে, তোমার স্পেসিফিক হিট বা তোমার যেটা আপেক্ষিক তাপ সেটা হয়তো দেওয়া আছে সিজিএসে, আর তাপমাত্রাটা দেওয়া আছে হয়তো অন্য কিছুতে। এইরকম পাঁচমিশালি দিয়ে তোমাকে অঙ্ক করতে দেওয়া হবে, তাতে একই সিস্টেমে অঙ্ক হবে, কিন্তু কেবলমাত্র মনে রাখতে হবে যে অঙ্ক কষার পূর্বে সমস্ত তথ্য বা সমস্ত ডেটাকে একটি সিস্টেমে কনভার্ট করে নিতে হবে। তুমি যদি সিজিএসে করো সিজিএসে, যদি এসআইতে করো এসআইতে। আর প্রশ্ন আছে কারোর? আমরা ক্লাস এখানে শেষ করব।